ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গত ক্লাসে আমরা হ্যান্ডশেকিং থিওরেমের প্রথম যে থিওরেমটা আছে সেটা সম্পর্কে জেনেছি। সেটা আমরা অলরেডি ক্যালকুলেট করে দেখিয়েছি। কিভাবে আমরা ডিগ্রি যদি জানতে পারি সেখান থেকে কিভাবে এইজের সংখ্যাটা আমরা বের করতে পারবো। সো অ্যাট দ্য সেম টাইম তাহলে আমাকে যদি এইজের সংখ্যাটা বলে দেওয়া হয়, তাহলে একটা গ্রাফের টোটাল কত ডিগ্রি হতে পারে সেটা আমরা বের করতে পারবো। সো ভাইস ভার্সা কথাটাই বললাম, তার মানে আমার যদি এজ জানা থাকে আমি টোটাল ডিগ্রিটা বের করতে পারবো। আবার টোটাল ডিগ্রিটা যদি আমার জানা থাকে তাহলে আমি এজ কতটা আছে সেটা আমি খুব সহজেই বের করতে পারবো। সো এটা ছিল আমার প্রথম হ্যান্ডশেকিং অ্যালগোরিদমের যে বিষয়টা সেটা। সো সেকেন্ড হ্যান্ডশেকিং অ্যালগোরিদম, যেটা হ্যান্ডশেকিং অ্যালগোরিদমের সেকেন্ড যে থিওরিটা সেটা আমরা এখন দেখব। সো এখানে বলা হচ্ছে an undirected graph has an even number of vertices of odd degree। এই কথাটা দ্বারা আসলে কি বুঝতেছি, একটা আনডিরেক্টেড গ্রাফে যদি ইভেন নাম্বার ভার্টিসেস থাকে, মানে জোড় সংখ্যক যদি ভার্টেক্স থাকে, সেটা টোটাল যে ডিগ্রি হবে সেটা হবে অড। কি বলছি আবারও একবার বলি, একটা আনডিরেক্টেড গ্রাফ মানে যেগুলোতে আসলে কোনো দিক দেওয়া থাকবে না বা কোনো তীর চিহ্ন দেওয়া থাকবে না, এই ধরনের গ্রাফে যদি ইভেন নাম্বার বা জোড় সংখ্যক ভার্টেক্স থাকে, যদি জোড় সংখ্যক ভার্টেক্স থাকে, এটা টোটাল ডিগ্রি যদি আমি ক্যালকুলেট করি, টোটাল ডিগ্রিটা হবে অড নাম্বার। তার মানে কি, আমি যদি যদি একটা গ্রাফ যদি কল্পনা করি, যেখানে ধরো 6টা আমার ভার্টেক্স থাকবে। সো 6টা ভার্টেক্স থাকলে এটা ডিগ্রি হবে কত, যে কোনো একটা অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনোভাবেই হতে পারবে না। সো সেই হিসেবে আমি যে কথাগুলো বললাম সেই হিসেবে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এই এক্সাম্পলটাও একটু কনসিডার করতে পারো। যেমন এখানে বলা আছে একটা গ্রাফে 5টা ভার্টেক্স আছে এবং প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বলা হচ্ছে 3 করে। সো সেই হিসেবে তুমি যদি টোটাল ডিগ্রিটা ক্যালকুলেট করো, নিশ্চয়ই 3কে 5 বার যোগ করবা অথবা 3কে 5 দ্বারা গুণ করবা, তাহলে টোটাল তোমার রেজাল্ট আসবে কত, 15, রাইট? কিন্তু এটা কি আসলে সম্ভব? আমার থিওরি অনুযায়ী সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা আসলে সম্ভব না, কারণ টোটাল ডিগ্রি যদি অড আসতে হয়, টোটাল ডিগ্রি যদি তোমার অড আসতে হয়, তোমার ভার্টেক্সের সংখ্যাটা কি হতে হবে, ইভেন হতে হবে। ভার্টেক্সের সংখ্যাটা কি হতে হবে, ইভেন হতে হবে। কিন্তু এখানে ভার্টেক্সের সংখ্যাটা কি দেওয়া আছে, অড নাম্বার দেওয়া আছে। 5 কিন্তু একটা অড নাম্বার কিংবা বিজোড় সংখ্যা। সো আবারও একটু বলে নিই, এখানে তুমি যদি খেয়াল করো, দেখবে এখানে হচ্ছে তোমার 5টা ভার্টেক্সের কথা বলা আছে এবং প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বলা আছে 3। সো টোটাল ডিগ্রিটা হবে তাহলে কত, 3কে তুমি 5 বার যোগ করো অথবা 5কে 3 দ্বারা গুণ করো, তাহলে টোটাল তোমার ডিগ্রি হচ্ছে কত, 15। সো অ্যাকর্ডিং টু থিওরি আসলে কি হবে, অ্যাকর্ডিং টু থিওরি যদি তোমার টোটাল ডিগ্রিটা অড নাম্বার হয়ে যায়, এটা এখন আমি যেটা পেয়েছি এটা আসলে কি, অড নাম্বার, রাইট? সো অড নাম্বার পেয়েছি। সো টোটাল ডিগ্রিটা যদি অড নাম্বার হয়, তাহলে তোমাকে কি হতে হবে, ভার্টেক্স নাম্বারটা ইভেন হতে হবে। কিন্তু আমাকে যে ভার্টেক্স নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু ইভেন নাম্বার না, এটা কিন্তু অড নাম্বার। যার কারণে বলা হচ্ছে এই ধরনের সিচুয়েশন পসিবল না। সো আশা করি তোমাদেরকে হ্যান্ডশেকিং থিওরেমের সেকেন্ড থিওরিটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এখন আমরা কিছু বেসিক টার্মিনোলজি সম্পর্কে জানবো, আরো কিছু বেসিক টার্মিনোলজি। সো এখানে আসলে ইনিশিয়াল ভার্টেক্স এবং টার্মিনাল ভার্টেক্স বলতে কি বোঝায় সেটা আমরা বোঝার চেষ্টা করব। সো এই দুইটা টার্ম বেসিকলি আমাদের আসবে হচ্ছে তোমার ডিরেক্টেড গ্রাফে, শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এই দুইটা টার্ম আসবে। সো অন্যান্য আনডিরেক্টেড গ্রাফে তুমি এটা কনসিডার না করলেও চলবে। আমি গত লেকচারেও তোমাদেরকে বলেছি, যদি একটা ধরো এজ আছে এরকম, এটার এই প্রান্তে যে ভার্টেক্সটা আছে এটা যদি ইউ হয়, এই প্রান্তে যে ভার্টেক্সটা আছে এটা যদি ভি হয়, তাহলে তীর চিহ্নটা যদি এদিকে দেওয়া থাকে, তাহলে তোমাকে যেভাবে লিখতে হবে আসলে এটা ইউ কমা ভি আকারে তোমাকে লিখতে হবে। এটা তুমি কোনোভাবেই ভি কমা ইউ তে লিখতে পারো না। সো এখানে এই যে ইউ আছে, তার মানে ইউ কমা ভি মানে কি বোঝাচ্ছে,
এই যে এইচটা আছে, এই এইচটা ইউ থেকে শুরু হয়েছে, ভিতে গিয়ে শেষ হয়েছে। সো এখানে যেটা বলে দেওয়া হচ্ছে, এই ইউটাকে তোমার ইনিশিয়াল ভার্টেক্স বলা হচ্ছে, এই ইউটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ভার্টেক্স। আর এই যে ভি আছে, এই ভিটাকে বলা হচ্ছে আসলে টার্মিনাল ভার্টেক্স। ওকে, সো এই যে শুরুর হলো ইউ, এটাকে ইনিশিয়াল ভার্টেক্স বলা হচ্ছে। আবার এই যে ভি আছে, এটাকে তোমার বলা হচ্ছে টার্মিনাল ভার্টেক্স। সো আশা করি বোঝাতে পেরেছি, তার মানে শুরুরটা ইউ, শেষেরটা হচ্ছে ভি। এট দ্য সেম টাইম এখানে আরো কিছু কনসেপ্ট বলে দেওয়া আছে। সো ইউর যদি তুমি কখনো অ্যাডজাসেন্ট বের করতে চাও, অ্যাডজাসেন্ট ভার্টেক্স কি হতে পারে, তাহলে ইউ এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স অবশ্যই ভি হবে। আবার তুমি যদি ভি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স বের করতে চাও, ভি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কি হবে, ইউ হবে। সো এই ধরনের কথাবার্তাও বলে দেওয়া আছে। সো এখন বলা হচ্ছে তাহলে স্যার যদি একটা এরকম একটা ভার্টেক্স আছে, সো ভার্টেক্সে অনেক সময় তো আপনি লুপ দেখিয়েছেন, তাই না? সো ডিরেক্টেড গ্রাফে তো লুপ থাকতে পারে। সো এটা যদি ইউ হয়, সামহাউ যদি এটা ইউ হয়, এরকম যদি একটা লুপ আকারে থাকে, তখন স্যার এটার আমি কোনটাকে ইনিশিয়াল ভার্টেক্স বলবো, কোনটাকে টার্মিনাল ভার্টেক্স বলবো? সো লুপের ক্ষেত্রে ইনিশিয়াল ভার্টেক্স এবং তোমার টার্মিনাল ভার্টেক্সটা সেম। সেক্ষেত্রে তোমাকে ইনিশিয়াল ভার্টেক্স এবং টার্মিনাল ভার্টেক্স দুইটা কাকে ধরে নিতে হবে, ইউ কে ধরে নিতে হবে। লুপ মানে আসলে আমি তোমাদেরকে বলেছিলাম, একটা ভার্টেক্স থেকে বের হয়ে আবার সেই ভার্টেক্সে যদি ফিরে আসে আমরা, সেটাকে আমরা লুপ বলে থাকি, তাই না? সো এখানে ইউ নামের একটা ভার্টেক্স ছিল, যেটার এখানে একটা লুপ ছিল। সো এটার যদি তুমি ইনিশিয়াল ভার্টেক্স কিংবা টার্মিনাল ভার্টেক্স বের করতে চাও, তাহলে এই ইউটাকেই তোমার ইনিশিয়াল ভার্টেক্স কিংবা টার্মিনাল ভার্টেক্স দুইটাই বলতে হবে। লুপের ক্ষেত্রে দুইটাই হবে কি, ইউ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো এবার আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি বের করলেই চলে, কিন্তু ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কনসেপ্টটা একটু ডিফারেন্ট। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রিটা আমরা দুই ভাবে বের করে থাকি। একটাকে বলা হচ্ছে আসলে ইন ডিগ্রি, আর একটাকে বলা হচ্ছে আউট ডিগ্রি। সো এখানে ইন ডিগ্রিকে কিভাবে ডিনোট করা হয় সেটা বলে দেওয়া হয়েছে। ইন ডিগ্রিকে তোমাকে আসলে ডিনোট করতে হবে এভাবে। তুমি যদি এখানে দেখো, ডিগ্রি দেওয়া আছে, উপরে একটা মাইনাস সাইন দেওয়া আছে, দেন ভি দেওয়া আছে। জেনারেলি আমরা ডিগ্রি যখন লিখেছি তখন এইসব প্লাস মাইনাস কিছুই ছিল না। আমি যদি একটু আগে দেখিয়ে নিই, দেখো জেনারেল ডিগ্রি আমরা কিভাবে লিখেছি, এখানে তুমি চাইলে খুব সহজে দেখতে পাচ্ছ। এখানে কোনো প্লাস মাইনাস ছিল না, জাস্ট ডিগ্রি ছিল, ব্র্যাকেটের মধ্যে আমরা ভার্টেক্স কাকে রেখেছি, রাইট? কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব, যখন আমাকে আসলে বলা হবে যে ইন ডিগ্রি বের করার জন্য, তখন আমাকে নেগেটিভ সাইনটা ইউজ করতে হবে। আর যদি আউট ডিগ্রি বলা হয়, তখন আমাকে পজিটিভ এই সাইনটা বের করতে হবে। সো এই কথাগুলো আর বাড়িয়ে না বাড়িয়ে আমি তার চাইতে তোমাদেরকে ক্যালকুলেশন গুলো করে দেখাই, আসলে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি তুমি কিভাবে ক্যালকুলেট করবে। সো আমরা ইন এবং আউট দ্বারা জেনারেলি যেটা বুঝি, সেটা দিয়েই আমরা ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি গুলো ক্যালকুলেশন করব। তার মানে এখানে আমি তীর চিহ্নের দিকে যদি তাকাই, আমি যখন বের হয়ে যাচ্ছি, ওয়ান থেকে যখন বের হয়ে যাচ্ছি, বের হয়ে অন্যের কাছে যাচ্ছি, ওয়ান থেকে যখন বের হয়ে যাচ্ছি, তখন সেটাকে আমরা আউট বলবো। আর ওয়ানের দিকে যদি আমি আসি, তখন সেটাকে ইন বলবো। সো ওয়ান থেকে যদি আমি বের হয়ে যাই, তাহলে এটাকে বলবো আমরা আউট, এটাকে বলবো আউট। আর ওয়ানে যখন প্রবেশ করব, তখন এটাকে বলবো কি, ইন। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, ধরো ওয়ানের ইন ডিগ্রি বা আউট ডিগ্রি আমি যখন ক্যালকুলেশন করব, ওয়ান থেকে বের হয়ে যাওয়ার যদি কোনো সাইন থাকে, সেটাকে বলবো আমরা আউট। আর ওয়ানে যদি প্রবেশ করার জন্য কোনো সাইন দেওয়া থাকে, সেটাকে আমরা কাউন্ট করব ইন ডিগ্রি হিসেবে। সো আমার কথাটা যদি বুঝতে সমস্যা হয়, আমি ক্যালকুলেশনটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। সো ওয়ানের জন্য যদি আমি কোনোভাবে এই চিত্রটাকে ইন ডিগ্রি বের করার চেষ্টা করি, এখানে কি কোথাও থেকে ওয়ানে এসেছে? ওয়ানে কিন্তু কোনো জায়গা থেকে এখানে আসেনি, তার মানে ওয়ানের দিকে আসবে এরকম কোনো চিহ্ন কিন্তু এখানে দেওয়া নাই। দুইটা দেওয়া আছে, দুইটাই হচ্ছে বাইরের দিকে যাচ্ছে। ভিতরের দিকে আসতেছে এরকম ওয়ানে কিন্তু একদমই নেই, তাই না? যার কারণে ওয়ানের যদি আমি আউট মানে ইন ডিগ্রিটা বের করি, ভিতরের দিকে যেহেতু কেউ আসতেছে না, সো আমি ইন ডিগ্রিটা যদি বের করি, তাহলে ওয়ানের ইন ডিগ্রি হবে কত, 0, কারণ ভিতরের দিকে ওয়ানের দিকে আসলে কেউ আসতেছে না। ওকে, আবার তুমি যদি ওয়ান থেকে বের হচ্ছে কিনা দেখার চেষ্টা করো, ওয়ান থেকে কিন্তু দেখো দুইটা লাইন বের হয়ে গিয়েছে বা দুইটা এজ বের হয়ে গিয়ে অন্যদের দিকে যাচ্ছে।
সো এই দুইজন যে বের হয়ে গেল, এই জন্য আউট ডিগ্রিটা হবে কত? 2, যেহেতু এখানে দুইটা ছিল। ওকে, সো 1 এরটা আমার ক্যালকুলেশন করা শেষ। আমি আরো আমরা 1 এরটা ক্যালকুলেশন করা শেষ করলাম। সো আরো কয়েকটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। সেই হিসেবে আসলে 2 এর আমি যদি ইন ডিগ্রি বের করতে চাই, দেখো 2 এর এখানে একটা ইন হচ্ছে, এখানে একটা ইন হচ্ছে, আবার এট দ্য সেম টাইম এখানে একটা ইন হচ্ছে। তার মানে 2 এর দিকে আসতেছে কয়টা টোটাল? 3 জন। এই জন্য দেখো 2 এর ইন ডিগ্রি যদি বের করা হয় তাহলে ইন ডিগ্রিটা আসতেছে কত? 3। এই যে তিনটা ইন করতেছে, এই জন্য এটার ডিগ্রি দেওয়া আছে কত? 3। আবার যদি তুমি আউট ডিগ্রি গুলো বের করতে চাও, 2 থেকে দেখো এখান দিয়ে একজন বের হয়ে যাচ্ছে, এখান দিয়ে একজন বের হয়ে যাচ্ছে, আবার এই যে সেলফ লুপ আছে সেটা দিয়েও কিন্তু একজন বের হয়ে যাচ্ছে। যার কারণে আসলে তোমাকে এখানে আউট ডিগ্রিটাও কত হবে? 2 এর আউট ডিগ্রিটাও দেখো 3 হয়েছে, কারণ 3 জন বের হয়ে গিয়েছে। সো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা কি খেয়াল করলাম? এখানে ইন্টারেস্টিং বিষয় আমরা যেটা দেখেছি, যদি কোনো লুপ থাকে, যদি কোনো সেলফ লুপ থাকে, তাহলে লুপটা কি করতেছে? তোমাকে ইন করার জন্য একটা ডিগ্রি দিচ্ছে, ইন করার জন্য একটা ডিগ্রি দিচ্ছে, আবার আউট করার জন্য একটা ডিগ্রি দিচ্ছে। তুমি যদি আসলে লক্ষ্য করো, একটা এজে দুই ধরনের ডিগ্রি আসলে প্রোভাইড করে থাকে। এটা 1 এর জন্য আসলে একটা আউট ডিগ্রি দিচ্ছে, আবার 2 এর জন্য একটা ইনের ডিগ্রি দিচ্ছে। সো প্রত্যেকটা ক্ষেত্রে ইন আউট মিলিয়ে আসলে একটা এজ তোমাকে দুইটা ডিগ্রি প্রোভাইড করে, তাই না? সেই হিসাবে নিশ্চয়ই এই লুপেরও দুইটা ডিগ্রি থাকবে, একটা ইনের জন্য ডিগ্রি থাকবে, এই যে এইচটা আছে, এই লুপের যে এইচটা আছে এটার ইনের একটা ডিগ্রি থাকবে, আউটের একটা ডিগ্রি থাকবে। সো এই যে ইন এবং আউটের ডিগ্রিটা লুপের, এটা কে পাচ্ছে? যার সেলফ লুপ সেই পাচ্ছে। সো 2 তে আসলে তুমি যদি কখনো সেলফ লুপ পাও 2 কিংবা 3 যে কোনো জায়গায়, সেক্ষেত্রে তোমাকে এই যে সেলফ লুপটা আসলে কি করবে? ইন ডিগ্রিতে 1 কন্ট্রিবিউট করবে, আউট ডিগ্রিতেও 1 কন্ট্রিবিউট করবে। সিম্পল কথা হচ্ছে এটা। সো এটাও দেখে ফেললাম। এখন 3টা যদি আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখিয়ে দিই, আই হোপ তোমাদের জন্য এটা সবচেয়ে বেশি কমফোর্টেবল হয়ে যাবে। সো 3 তে যদি তুমি খেয়াল করো, আমি এখন ইন ডিগ্রিটা একটু দেখার চেষ্টা করি। 3 এর দিকে আসতেছে কয়জন? সো 3 এর দিকে এখানে একজন আসতেছে, এখানে একজন আসতেছে, দুইজন, এখানে একজন আসতেছে, এখানে একজন আসতেছে। সো টোটাল কতজন হলো? 4 জন 3 এ এসে ঢুকছে। এজন্য 3 এর ইন ডিগ্রি হবে কত? 4। এই যে 3 এর ইন ডিগ্রি দেখো 4 দেওয়া আছে। এখন 3 থেকে বের হয়ে যাচ্ছে কে কে? 3 থেকে বের হয়ে যাচ্ছে এখানে একজন, এখানে একজন। সো দুইজন বের হয়ে যাচ্ছে, এই জন্য তুমি যদি আউট ডিগ্রি দেখো, আউট ডিগ্রি হচ্ছে কত? 2। সো সেলফ লুপ গুলো আসলে কি করলো তাহলে? ইন ডিগ্রিতে 1 কন্ট্রিবিউট করলো, আউট ডিগ্রিতে 1 কন্ট্রিবিউট করলো। সো টোটাল 2 কন্ট্রিবিউট করেছে। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি গুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো এই বিষয়গুলোই এখানে তোমাদেরকে বলে দেওয়া আছে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি সম্পর্কে, এবং এখানে এটাও বলে দেওয়া আছে যে তোমার যদি কোনো আসলে লুপ থাকে, সেটা 1 করে কন্ট্রিবিউট করবে বোথ, মানে দুই জায়গায় তোমার কন্ট্রিবিউট করবে, ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি দুইটা জায়গায় তোমার 1 করে কন্ট্রিবিউট করবে। এই কথাটা এখানে নোট আকারেও বলে দেওয়া আছে। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন তাহলে আমরা নতুন কিছু দেখার চেষ্টা করি। সো হ্যান্ডশেকিং থিওরেমের আমরা অলরেডি দুইটা থিওরি দেখেছি। এখন আমরা থার্ড থিওরিটা দেখব, 3 নম্বর থিওরিটা। সো এটাতে আসলে কি বলা হচ্ছে? এটাতে যেটা বলা হচ্ছে যে কোনো গ্রাফের আসলে কোনো ডিরেক্টেড গ্রাফে, ওকে, এটা অবশ্যই ডিরেক্টেড গ্রাফ হতে হবে যেহেতু ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি নিয়ে কথা বলা হয়েছে। সো কোনো ডিরেক্টেড গ্রাফে যে সংখ্যক তোমার ইন ডিগ্রি থাকবে, যে সংখ্যক ইন ডিগ্রি থাকবে, টোটাল যে ইন ডিগ্রিটা হবে এবং টোটাল যে আউট ডিগ্রিটা হবে, এই দুইজন সমান হবে। কি বলা হচ্ছে? ইন ডিগ্রি টোটাল মানে তোমার যতগুলো ভার্টেক্স আছে সবগুলার ইন ডিগ্রি যদি ক্যালকুলেট করো এবং সবগুলার যদি আউট ডিগ্রি তুমি বের করো, প্রত্যেকটা ভার্টেক্সের দুইটা যদি তুমি মিলিয়ে দেখো তাহলে সেম হবে। এট দ্য সেম টাইম বলা হচ্ছে এই ইন ডিগ্রি আউট ডিগ্রি তো সেম হবে এবং এই সংখ্যকই এইজ থাকবে এখানে। তার মানে কি ইন ডিগ্রি যত থাকবে বা আউট ডিগ্রি যত থাকবে সেই সংখ্যকই এইচ থাকবে। সো এই কথাটা আমরা একটু প্রুফ করে আসি। কি বলা হচ্ছে? ইন ডিগ্রি ইজ ইকুয়াল টু আউট ডিগ্রি ইজ ইকুয়াল টু এইজ এর সংখ্যা। সো একটু আগে যে প্র্যাকটিস করলাম আমরা সেখানেই তো দেখে আসতে পারি, রাইট? সো সেখানে দেখে আসি। সো তুমি যদি এখানে একটু ইন ডিগ্রি ক্যালকুলেশন করার চেষ্টা করো, এখানে ইন ডিগ্রি কত হচ্ছে? 3 + 4 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 7। ওকে,
সো এখানে যদি তুমি এবার আউট ডিগ্রি ক্যালকুলেট করো 3 2 এ 5 আর 2 এ 7, সো টোটাল 7। এখন ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি যে সমান হয় এটা বুঝে গেছি। এখন এইজ কয়টা আছে এটা আমরা একটু দেখি। এইজ এখানে একটা আছে, এখানে একটা আছে, সো 2, এখানে একটা আছে, সো 3, এখানে একটা আছে, সো 4, এখানে একটা আছে, সো 5, এখানে একটা আছে, সো 6, সো এখানে একটা আছে, টোটাল 7টা এইজ আছে। তুমি যদি চিন্তা করো এই যে ইন ডিগ্রি 7, আউট ডিগ্রিও 7, এট দ্য সেম টাইম তুমি যদি এজ কাউন্ট করো 1 2 3 4 5 6 7, টোটাল 7টা এজ আছে। সো থিওরেমে যে কথাটা বলা হয়েছে, আই হোপ সেই কথাটা আমরা প্রুফ করে দেখলাম যে ইন ডিগ্রি, আউট ডিগ্রি এবং এইজের সংখ্যা এই তিনটা সমান হবে। ওকে, যে কথাটা থিওরেম 3 নম্বরে বলা আছে সেটাও আমরা প্রুফ করে দেখলাম। ওকে, হ্যান্ডশেকিং থিওরেমের তাহলে 3 নাম্বার থিওরিটা আমরা তো দেখে ফেললাম। এখন আমরা যেটা দেখব, কিছু ডিফারেন্ট টাইপের গ্রাফের নাম দেখার চেষ্টা করব। সো এখানে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কমপ্লিট গ্রাফ। সো কমপ্লিট গ্রাফগুলো আসলে কিরকম হবে? কমপ্লিট গ্রাফগুলো হবে এখানে যতগুলো ভার্টেক্স থাকবে সেই ভার্টেক্স গুলো একজনের সাথে একজন অবশ্যই কানেক্টেড থাকতে হবে। মানে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে প্রত্যেকটা ভার্টেক্সের একটা করে এজ ক্রিয়েট হতে হবে। সো তুমি যদি দেখো এখানে আসলে একটা ভার্টেক্স ছিল, সো এটা অন্য কারোর সাথে আসলে কানেক্ট হওয়ার উপায় নাই। সো এটা একটা তুমি কমপ্লিট গ্রাফ ধরে নিতে পারো যেটাতে আসলে কোনো ভার্টেক্স নাই। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে তুমি যদি দেখো যে তুমি যদি কমপ্লিট গ্রাফ চিন্তা করো, এখানে দুইটা ভার্টেক্স ছিল, সো দুইজনের সাথে দুইজনের কিন্তু কানেকশন আছে। সো এখানে তিনটা ভার্টেক্স ছিল, তো তুমি যদি দেখো তিনটার মধ্যে এইটার সাথে বাকি দুইজনের কিন্তু কানেকশন আছে। এট দ্য সেম টাইম এই ভার্টেক্সটার সাথে বাকি দুইজনের কিন্তু কানেকশন আছে। এট দ্য সেম টাইম এই ভার্টেক্সটার সাথে বাকি দুইজনের কানেকশন আছে। সো তুমি যদি এভাবে চিন্তা করো, চারটা দিয়ে যদি চিন্তা করো, এই ভার্টেক্সের সাথে কিন্তু বাকি সবারই কোনো না কোনো ভাবে কানেকশন দেওয়া আছে। সো এট দ্য সেম টাইম তুমি যদি এটার ক্ষেত্রে চিন্তা করো তখন দেখবে বাকি তিনটার সাথে কোনো না কোনো ভাবে কানেকশন দেওয়া আছে। সো আসলে আমরা কমপ্লিট গ্রাফ কখন বলবো? কমপ্লিট গ্রাফ তখনই বলবো যদি প্রত্যেকটা ভার্টেক্সের সাথে প্রত্যেকটা একটা গ্রাফে যতগুলো ভার্টেক্স আসলে এক্সিস্ট করে সেই ভার্টেক্স গুলোর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজনের সাথে প্রত্যেকজনের একটা করে কানেকশন থাকতে হবে। সো এগুলোকে আমরা বলবো কি আসলে কমপ্লিট গ্রাফ। ওকে, সো কমপ্লিট গ্রাফগুলো আমরা দেখে ফেললাম। এখানে কমপ্লিট গ্রাফের 1 থেকে 6 এর মধ্যে যে কমপ্লিট গ্রাফগুলো হতে পারে, মানে একটা ভার্টেক্স নিয়ে দুইটা ভার্টেক্স, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ভার্টেক্স নিয়ে যে কমপ্লিট গ্রাফগুলো হতে পারে সেই কমপ্লিট গ্রাফগুলো এখানে এঁকে এঁকে দেখানো হয়েছে। সো আবারও একটু শেষ করার আগে বলে যাচ্ছি যে এখানে যতগুলো ভার্টেক্স থাকবে একটা গ্রাফে, একটা ভার্টেক্সের সাথে বাকি সবগুলোর অবশ্যই কানেকশন থাকতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? কমপ্লিট গ্রাফ বলবো। এই কথাগুলোই এখানে বলা আছে। সো এবার আমরা একটু সাইকেলটা দেখি। বলা হচ্ছে মানে গ্রাফের সাইকেলিক ফর্মটা আসলে কিরকম হতে পারে। তো একটা গ্রাফ দিয়ে যদি আসলে একটা সাইক্লিক গ্রাফ যদি তুমি একটা ক্রিয়েট করতে চাও, মিনিমাম 3টা তোমার ভার্টেক্সের প্রয়োজন পড়বে। এটা তুমি চাইলে নিজে একটু এঁকেও দেখতে পারো। সো একটা একটা ভার্টেক্স দিয়ে নিশ্চয়ই তুমি কখনো একটা সাইকেল ক্রিয়েট করতে পারবে না, বা একটা মানে পথ, যে পথটা সাইকেল বলতে আসলে কি বোঝায়? আমি একটা জায়গা থেকে শুরু করব, অনেকগুলো জায়গা ঘুরে আবার সেম জায়গায় আসবো, রাইট? এটাকে আমরা আসলে সাইকেল বুঝি। সো এই একটা দিয়ে তো তোমার এটা আসলে এরকম সম্ভব না, রাইট? সো দুইটা যদি তুমি ভার্টেক্স আঁকো, দুইটা দিয়েও আসলে কিন্তু সাইকেল ক্রিয়েট করা সম্ভব না, কারণ তুমি চাইলেও এখানে একটা আবদ্ধ জায়গা আসলে ক্রিয়েট করতে পারছো না, এটা ওপেন একটা স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। সাইকেল বলতে আসলে আমি যেটা বোঝাবো, কিছু ভার্টেক্স দিয়ে একটা আবদ্ধ জায়গা আমি আসলে ক্রিয়েট করার চেষ্টা করছি। সো মিনিমাম 3টা আমার অবশ্যই ভার্টেক্স লাগবে একটা এই ধরনের আবদ্ধ ক্ষেত্র যদি আমি তৈরি করতে চাই। সো 3টা দিয়ে দেখানো হয়েছে আসলে সাইক্লিক গ্রাফ কিরকম হতে পারে, 4টা দিয়ে দেখানো হয়েছে সাইক্লিক গ্রাফ কিরকম হতে পারে, 5টা দিয়ে দেখানো হয়েছে, 6টা দিয়ে দেখানো হয়েছে। তার মানে আমি একটা ভার্টেক্স থেকে শুরু করব, এই ভার্টেক্সটা দিয়ে বাকি সবগুলো ট্রাভেল করে আবার ওই জায়গায় এসে শেষ করব। এট দ্য সেম টাইম আমাকে কি করতে হবে? একটা মানে একটা আবদ্ধ ক্ষেত্র আমাকে এখানে তৈরি করতে হবে। ওকে, একটা মাত্র ক্রিয়েট করতে হবে, একের অধিক ক্রিয়েট করলে কিন্তু হবে না। ওকে, সেই হিসেবে
তোমাকে সাইকেল ক্রিয়েট করতে হলে একটা আবদ্ধ ক্ষেত্র ক্রিয়েট করতে হবে, এমন ভাবে ক্রিয়েট করতে হবে যাতে প্রত্যেকটা ভার্টেক্সে তুমি টাচ করে এসেছো। সো সেম এইটা 6টা ভার্টেক্স নিয়ে ক্রিয়েট করে দেখানো হয়েছে সাইকেলটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো সাইকেল দেখে ফেললাম, এবার যে টপিকটা আছে এটাকে বলা হচ্ছে হুইল বলা হচ্ছে। সো সাইকেল এবং হুইলের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? প্রত্যেকটা জায়গায় আসলে সাইকেল ইউজ করা হয়েছে। সাইকেল ইউজ করে কি করা হয়েছে আসলে হুইলে মাঝখানে একটা এক্সট্রা ভার্টেক্স ইউজ করা হয়েছে, প্রত্যেকটাতে দেখো। এবং আগে যে ভার্টেক্স গুলো ছিল, সাইকেলের যে ভার্টেক্স গুলো ছিল, সাইকেলের ভার্টেক্সের সাথে একটা করে কানেকশন দেওয়া আছে মাঝখানে নতুন যে ভার্টেক্সটা এসেছে সেটাতে। সো সাইকেলই থাকবে, আগের মতো সাইকেলই থাকবে। এটাকে তুমি তিনটা K3 ধরে নিতে পারো, এটাকে K4 ধরে নিতে পারো, এটাকে K5 ধরে নিতে পারো, মানে 5টা ভার্টেক্সের জন্য। ওকে, সো সেই হিসেবে হুইল 3 যদি তুমি দেখো, আসলে এটা মানে সাইকেলের 3 কেই তুমি কনসিডার করবা, আর মাঝখানে একটা এক্সট্রা তোমাকে হুইল বানানোর জন্য ভার্টেক্স নিতে হয়েছে। সো সেই হিসেবে তুমি এই যে এক্সট্রা ভার্টেক্সটা নিয়েছো মাঝখানে, সেটার সাথে তোমার সাইকেলের যতগুলো ভার্টেক্স ছিল সেগুলোর সাথে তোমাকে কানেক্ট দিতে হবে, তাহলে তুমি হুইল টাইপের যে গ্রাফটা আছে বা গ্রাফের হুইল শেপটাও তুমি খুব সহজেই কনস্ট্রাক্ট করতে পারবা। এবং হুইলের ক্ষেত্রেও আসলে বলা হচ্ছে কি, সাইকেলের যে ফর্ম সেই অনুযায়ী তোমাকে মিনিমাম একটা সাইকেল ক্রিয়েট করতে প্রথমে 3টা ভার্টেক্স নিয়ে নিতে হবে, তারপর অন্য আরো একটা ভার্টেক্স নিয়ে, মানে 4টা ভার্টেক্স নিয়ে তুমি একটা হুইল আসলে তৈরি করতে পারবা। সো একটা হুইল তৈরি করতে গেলে মিনিমাম 4টা ভার্টেক্স তোমার লাগবে। সো লাস্টলি এখন আমরা যে গ্রাফটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাইপারটাইট গ্রাফ। সো এই গ্রাফটা একটু ইন্টারেস্টিং। সো আমরা একটু আগে বোঝার চেষ্টা করি এই গ্রাফটা আসলে কিভাবে সংগঠিত হতে পারে। এখন কিছু ভার্টেক্স যদি থাকে, ধরো এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এট দ্য সেম টাইম এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, আবার এইটা একটা ভার্টেক্স। সো একটা গ্রাফে যেই ভার্টেক্স গুলো আছে সেই ভার্টেক্স গুলোকে তুমি যদি ইকুয়ালি ধরো মিনিমাম দুইটা ভাগে ভাগ করতে পারো, ইকুয়ালি যদি দুইটা ভাগে ভাগ করা যায় এবং ভার্টেক্স গুলো নিয়ে যদি দুইটা আলাদা আলাদা সেট ক্রিয়েট করা যায়, তাহলে আমরা সেটাকে বাইপারটাইট গ্রাফস বলবো। সো স্যার আপনি দুইটা আলাদা আলাদা ভাগে কিভাবে ভাগ করবেন? আলাদা আলাদা ভাগ করা মানে আসলে বোঝাতে চাচ্ছি এই গ্রাফের নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। মানে এই দুইটা ভাগে ভাগ করা মানে কি, তুমি এই যে ভাগটা করলা এই ভাগে নিজেদের মধ্যে তাদের মধ্যে কোনো কানেকশন থাকবে না এইচ এর মাধ্যমে। একজন ধরো এটাকে যদি তুমি তখন এ ধরে নাও, এটাকে যদি বি ধরে নাও, মানে এই দুইটা আমি কি করলাম আসলে ভার্টেক্স এর সেট ধরে নিলাম। আমি তো বলেছি আসলে ভার্টেক্স এবং এইচ গুলো তোমাকে সেট আকারে দিতে হবে। সো আমি মানে এরা এমন ভাবে বিহেভ করবে যে এই তিনটা ভার্টেক্স একটা আলাদা সেটের মতো বিহেভ করবে, এই তিনটা ভার্টেক্স বা তার বেশি যদি ভার্টেক্স থাকে এগুলো আলাদা সেটের মতো বিহেভ করবে। তো আলাদা সেটের মতো কিভাবে বিহেভ করবে? এরা নিজেদের মধ্যে আসলে কোনো এজ থাকবে না, এদের যা এজ থাকবে ধরো এ এর সাথে বি এর থাকবে, এ এর সাথে বি এর কোনো এজ থাকতে পারে, কিন্তু বি নিজেদের মধ্যে কোনো ভার্টেক্স ক্রিয়েট করবে না, সরি এজ ক্রিয়েট করবে না, আবার এ ও নিজেদের মধ্যে কোনো এজ ক্রিয়েট করবে না। তার মানে এ সেটের আন্ডারে যে ভার্টেক্স গুলো আছে এরা নিজেদের মধ্যে কোনো এজ ক্রিয়েট করবে না। যদি কোনো এজ ক্রিয়েট করে এ কি করবে, বি এর কোনো ভার্টেক্স এর সাথে গিয়ে এজ ক্রিয়েট করবে। সো এইভাবে করে আসলে তুমি বাইপার্টাইট বাইপার্টাইট গ্রাফস গুলাকে আইডেন্টিফাই করতে পারো। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি এখানে তুমি যদি দেখো এ থেকে বি এর তিনটাতেই আমি কানেকশন দিয়েছি। আবার তুমি যদি দেখো এর এই যে প্রথমটা ছিল, প্রথমটা থেকে কিন্তু আমি বি এর যা ভার্টেক্স ছিল সবগুলোতেই কানেকশন দিয়েছি, কিন্তু দ্বিতীয়টা থেকে সবগুলোতে আসলে কিন্তু কানেকশন দিই নাই। সো দ্বিতীয়টাতে কেউ সবগুলোতে কানেকশন দিই নাই, আবার তৃতীয়টা থেকেও সবগুলোতে কানেকশন দিই নাই। সো এই টাইপের গ্রাফকে তুমি বলবা আসলে বাইপারটাইট গ্রাফ। কি বলবা? বাইপারটাইট গ্রাফ। আর যদি সবগুলা থেকে সবগুলোতে কানেকশন থাকে তখন তুমি তাকে বলবো আসলে কমপ্লিট বাইপারটাইট গ্রাফ। সবগুলা থেকে সবগুলাতে কানেকশন থাকা বলতে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি তুমি এই উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবা। এখানে যদি তুমি লক্ষ্য করো, দেখো এইটা একটা তুমি সেট হিসেবে ধরতে পারো। সো এই নিচের তিনটাকে তুমি আলাদা সেট হিসেবে ধরতে পারো। তুমি যদি খেয়াল করো এইটার সাথে তিনটারই কিন্তু একটা করে কানেকশন দেওয়া আছে। আবার তুমি যদি এই ভার্টেক্সের সাথে তুলনা করো তখন দেখবা এই ভার্টেক্সের সাথে বাকি তিনটারই কোনো না কোনো ভাবে কানেকশন বা এইজ দেওয়া আছে।
সো এটাকে আসলে আমি কি বলবো, কমপ্লিট বাইপারটাইট গ্রাফ বলবো। সো কমপ্লিট বাইপারটাইট গ্রাফ বলবো। তুমি যদি এখানেও যদি খেয়াল করো, তিনটা ছিল, এই তিনটা আলাদা সেট, এই তিনটাকে আলাদা সেট ধরে নিতে পারো, এবং এই যে ভার্টেক্সটা আছে এটার সাথে বি, যেটা আমি এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, সো তুমি দেখো এ এর প্রত্যেক একটা ভার্টেক্সের সাথে এখানে প্রত্যেকটার কিন্তু কানেকশন দেওয়া আছে। তার মানে এ সেটের সবার সাথে বি সেটের সবার একটা না একটা এজ দেওয়া থাকতে হবে, তখন আমি তাকে কি বলবো, কমপ্লিট বাইপারটাইট গ্রাফ বলবো। আদারওয়াইজ যদি সবগুলোতে না থাকে, মোটামুটি দুইটা তিনটাতে আছে বাকিগুলোতে নাই, এরকম হলে শুধু বাইপারটাইট গ্রাফ বলবো। ওকে, শুধু বাইপারটাইট গ্রাফটাও আমি একটু দেখিয়েছি, তার মানে সবগুলোতে থাকবে না, ধরো দুই একটাতে মিসিং থাকবে, কিন্তু এখানে সবগুলোর সাথে সবগুলোর কানেকশন আছে, এই জন্য এখানে সবগুলা হচ্ছে কি আসলে এক একটা বাইপারটাইট গ্রাফের উদাহরণ। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ নিয়ে কথা হয়েছে, হ্যান্ডশেকিং তিনটা অ্যালগোরিদম নিয়ে কথা হয়েছে, এবং গ্রাফের বেশ কিছু বেসিক টার্মিনোলজি নিয়ে কথা হয়েছে, যেগুলো আমাদেরকে গ্রাফের অ্যাডভান্স কিছু জানতে আশা করি হেল্প করবে। এর মধ্যে তোমাদের কোনো অংশটা বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদেরকে প্রয়োজনে সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।